খসড়া গাইডলাইন কার্যকর হলে ইন্টারনেট সেবার খরচ বাড়বে 20%। আইএসপি অ্যাসোসিয়েশনের উদ্বেগ। বিটিআরসি ভবনের সামনে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি। লোকসান দিয়ে উৎপাদন ধরে রেখেছে অধিকাংশ কারখানা, সেমিনারে জানালেন উদ্যোক্তারা। কর আদায়ের নামে চলছে হয়রানি। আন্তঃলেনদেন ব্যবস্থায় এখনও যুক্ত হয়নি এমএফএস প্রতিষ্ঠান, সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। দুর্বলতা কাটিয়ে ওঠার আশাবাদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। জানাবো পুরো খবর। খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম। এই গাইডলাইন থেকে সরে না আসলে 2 থেকে 3 মাস পর শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন তিনি। অভিযোগ করেন, নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপির জন্য অসম প্রতিযোগিতা তৈরি হবে। অনিশ্চয়তার মুখে পড়বে বিনিয়োগ। ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা। বলেন, সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব। ইন্টারনেটের মূল্য নির্ধারণের দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত। দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন। বলা হয়, বিটিআরসি নতুন নিয়মে ইন্টারনেট সেবাদাতাদের ওপর রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি, ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। এদিকে আইএসপি গাইডলাইন পুনর্বিবেচনার দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছে ইন্টারনেট ব্যবসায়ীরা। বলছেন, অবিলম্বে তাদের দাবি মানতে হবে। আমিনুল হাকিম। দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি? দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা। রেভিনিউ শেয়ার চাচ্ছেন। আপনি যদি 100 টাকা পরিশোধ করেন, সেই 100 টাকা থেকে সরকার নতুন করে 5.5 টাকা দাবি করছে। আইএসপি গাইডলাইন পুনর্বিবেচনার দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছে ইন্টারনেট ব্যবসায়ীরা। যেমনটি জানাচ্ছিলাম আপনাদের, এ বিষয়ে আমাদের জানাবেন সহকর্মী মাসুদুজ্জামান রবিন, তিনি সেখানে আছেন। রবিন, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা কি বলছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই। এখানে বিটিআরসি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সামনে অবস্থান নিয়েছেন সারা দেশ থেকে আগত ইন্টারনেট ব্যবসায়ীরা। মূলত এই ব্যবসায়ীরা হচ্ছে 30 বছর বা তার বেশি সময় ধরে সারা দেশে যে ডিজিটাল সার্ভিস ব্যবস্থা গড়ে তুলেছিলেন, ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা সবাই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এসে বিটিআরসির সামনে অবস্থান নিয়েছেন। তাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে খসড়া যে প্রস্তাবনা করা হয়েছে টেলিকম পলিসির আওতায়, এই পলিসি বা এই খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে তাদের যে ব্যবসা সেটি আসলে স্থগিত হয়ে যাবে। এবং তারা এও বলেছেন যে এমনকি সেটা 2 থেকে 3 মাসের মধ্যে গ্রাম থেকে শহর সবারই ব্যবসা শাটডাউন করতে হবে। তাদের বড় অভিযোগ হচ্ছে যে বৈষম্য তৈরি করা হয়েছে এই গাইডলাইনের মাধ্যমে। তারা বৈষম্য বিষয়ে বলছেন যে স্টারলিংক এবং মোবাইল অপারেটর, এই দুটি বিদেশি অপারেটরদের হাতে ব্যবসা তুলে দেওয়ার যে পায়তারা তা করা হয়েছে এই খসড়া গাইডলাইনের মাধ্যমে। এবং ইন্টারনেটের যে দাম বৃদ্ধি হবে এবং তাতে যে পরিস্থিতি তৈরি হবে, তাতে তারা এই মূল্যে এই সেবা দেওয়া সম্ভব হবে না। তারা বলছেন যেহেতু এক দেশ এক রেট সেবার মাধ্যমে তাদের দর নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং তারা যে ব্যান্ডউইথের যে গতি সেটাও তারা 20 MBPS করেছেন, কিন্তু লাইসেন্স অ্যাকুইজিশন ফি, লাইসেন্স নবায়ন ফি এবং অন্যান্য যে ভ্যাট কাঠামো আছে তা বিদেশি অপারেটর এবং দেশীয় উদ্যোক্তা দুজনের মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছে এবং তাদেরকে বেশি দিতে হবে। সুতরাং তারা এই দাবি নিয়ে তারা দুপুরে প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের পরে কিন্তু উদ্যোক্তারা এসে বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এবং এখন তাদের আইএসপির যে সাধারণ সম্পাদক এবং সভাপতি আছেন, তারা বিটিআরসি চেয়ারম্যানের কাছে তারা এই লিখিত আকারে তারা প্রস্তাবনা পেশ করে আসছেন এবং তারা বলছেন এরপরও যদি এই খসড়া প্রস্তাবনা বাতিল না হয়, তারা মনে করছেন তারা রাজনৈতিক হস্তক্ষেপ আশা করছেন এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমেই প্রয়োজনে এই সমস্যার সমাধান করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রবিন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শিল্পে তীব্র হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। স্বাভাবিক হয়নি ব্যাংক খাত। ব্যবসা সহজীকরণেও নেই সুখবর। কর আদায়ের নামে চলছে হয়রানি। শিল্প স্থাপনে জমি কেনা বেচাতেও আছে জটিলতা।
এমন অবস্থায় উৎপাদন ধরে রাখা কঠিন। লোকসান দিয়ে উৎপাদন ধরে রেখেছে অধিকাংশ কারখানা। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ব্যবসার পরিবেশ সংস্কার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উদ্যোক্তারা এমন কথা বলেন। জানানো হয়, আমলাতন্ত্র উৎপাদনকে টেনে ধরেছে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। বন্দর ব্যবস্থায় সংস্কার দরকার। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অনেক সময় লাগে। ব্যাংকগুলোর মূলধনের সংকট বেড়েছে, খেলাপি ঋণ সংকট বাড়িয়েছে, অনেকেই টাকা পাচার করেছে। যারা অর্থ নিয়ে চলে গেছে তাদের বাংলাদেশে আর সুযোগ দেওয়া যাবে না। নতুন সরকার ক্ষমতা এলে সংস্কার পদক্ষেপের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলেও তাতে এখনও যুক্ত হয়নি কোনো এমএফএস প্রতিষ্ঠান। 3 মাসের সময় চেয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান বিকাশ। তাই প্রশ্ন উঠেছে, সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগ খানিকটা হোঁচট খেল কি? যদিও বাংলাদেশ ব্যাংক বলছে তাদের কোনো দুর্বলতা নেই। মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার দুর্বলতা কাটিয়ে দ্রুতই যুক্ত হবে বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের। ক্যাশলেস সমাজ গঠনে তৎপর বাংলাদেশ ব্যাংক। এজন্য কমাতে চাই নগদ লেনদেন। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে আন্তঃলেনদেন ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংকের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির গ্রাহকরাও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠাতে পারবেন। তবে 1 নভেম্বর শুরু হওয়া এ লেনদেন ব্যবস্থায় 10টি ব্যাংক যুক্ত হলেও এখনও যুক্ত হয়নি কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি। তারা বলছে 31 জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হোক, তারপর তারা এই সংযুক্ত হবে এই ইন্টারঅপারেবিলিটিতে। আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিব কি দিব না, এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি। পক্ষপাতহীনভাবে আন্তঃলেনদেন ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে গ্রাহক স্বার্থ, বলছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তাদের যে কোনো সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যাংক কোনো নির্দিষ্ট এমএফএস বা পিএসপিকে সামনে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। আমরা চাচ্ছিলাম ইন্টারঅপারেবিলিটি হোক, এমএফএস থেকে এমএফএসের গ্রাহকরা যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে। তবে পুরোপুরি প্রস্তুত হয়ে এ ব্যবস্থায় যুক্ত হতে কিছুটা সময় চাই বিকাশ। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে নগদ। বিকাশ শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের আন্তঃলেনদেন সেবা চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি। আমরা স্টিল ওয়েট করছি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য। অনুমোদনটা পেলে তারপরে আমরা এটা লঞ্চ করার প্রক্রিয়া শুরু করব। বাট আমরা খুবই হোপফুল যে বাংলাদেশ ব্যাংক তাড়াতাড়ি খুবই দ্রুত নগদের এই আবেদন কনসিডার করবে। বিশ্লেষকরা বলছেন, ক্যাশলেস সমাজ গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ইতিবাচক। তবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবর্তন আনতে হবে মানসিকতায়। কারেন্সি আউটসাইড ব্যাংক আমাদের টোটাল মানি সাপ্লাই ক্যালকুলেশনে অ্যারাউন্ড 15% বা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সুতরাং এই যে এখনও বাংলাদেশে দেখেন বেশিরভাগ লোক কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশন করে, তাই না? ইভেন ব্যাংকাররা পর্যন্ত চেক ট্রানজ্যাকশন করতে চায় না। তো আমাদের এই সমস্ত হ্যাবিটগুলো পরিবর্তন আনতে হবে এবং এইগুলো পরিবর্তন আনার জন্য আপনাকে এফোর্ট নিতে হবে। এবং তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমাদের স্কুল কলেজের বই পুস্তকগুলোর মধ্যে এই সমস্ত জিনিসপত্র আসছে। আন্তঃলেনদেন ব্যবস্থায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকে টাকা পাঠাতে 1000 টাকা এবং মোবাইল ব্যাংক থেকে অন্য প্রতিষ্ঠানে পাঠাতে খরচ হবে 808 টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। স্বর্ণ আমদানি প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত সভাপতি এনামুল হক খান দোলন। আমদানির উপর থেকে ভ্যাট কমানোরও দাবি জানান তিনি। বলেন, বৈধ পথে দেশে স্বর্ণ আমদানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ আছে। মঙ্গলবার বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে, এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে বাজুস পরিচালনা বোর্ডের 35 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য এই নির্বাচনে অংশ নিতে পারেননি।
আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায়, সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে কি আগ্রহী না। আমরা যেন এই অর্থনীতিতে অপরিহার্য অংশ হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধাপাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন। আর ওই ধানটা অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। পানি কিছু নাই ধানের মধ্যে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে, বয়ে যায় ঝোড়ো হাওয়া। এতেই কপাল পুড়েছে কৃষকের। ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানির তো বাড়ানোর পথ নাই। তো 3 বিঘা ধান পানিতে পড়ে একে ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হলে ওই চিন্তা করছে, ধান তো ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল, এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি ধানটা নিচ থেকে তুলে, যেন পুনরাবৃত্তি আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। কপি টপি এলা যা আছে, খেত ফসল যেগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রসুন তো 80-90 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি কিনে কিনে লাগানো হয়েছে। এই তো এলা সব লস, হাল প্যাট সমস্ত লস। প্রাথমিক হিসেবে বৈরী আবহাওয়ায় উত্তরের বিভিন্ন জেলায় প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন আক্রান্ত সব ফসলই নষ্ট হবে না, তবে কমবে উৎপাদন। যদি আমি ধানের কথা বলি, ধানের প্রায় যেগুলো আপনার শুয়ে পড়ছে তার প্রায় 20% মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবজিতে যেগুলো ডুবে গেছে সেগুলো পুরোটাই ক্ষতি হয়ে যাবে। আর যেগুলো আপনার একটু ভালো আছে, বিশেষ করে বেগুন টেগুন যেগুলো ভালো আছে সেগুলো হয়তো পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু আমাদের যে সরকারি প্রণোদনা কর্মসূচি আমরা প্রায়ই দিয়ে থাকি, সেগুলো থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করব এই সরকারিভাবে। উত্তরের জেলাগুলোতে প্রায় 8 লাখ হেক্টর জমিতে রবি শস্য ও 30 লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকদের বড় ধাক্কা দিয়েছে। কোনো ফসলই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, সুন্দরবনের দুবলারচরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাস পূজা ও পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা। কেমন চলছে সেই আনুষ্ঠানিকতা, সেই খবরাখবর জানাবো আপনাদের সহকর্মী শেখ আল এহসানের সঙ্গে যুক্ত হয়ে। এহসান, সার্বিক আয়োজন কেমন দেখছেন এবং পুণ্যার্থীরা কি বলছেন জানতে চাই। এখানে সকাল থেকে খুলনা, মোংলা, বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে হাজার হাজার পুণ্যার্থী সুন্দরবনের দুবলারচরে আসার জন্য তারা বেরিয়েছিলেন। এখন আপনাদের দেখাতে চাই যে হাজার হাজার পুণ্যার্থী এই যে সব দুবলারচরে দাঁড়িয়ে আছে, ট্রলার, নৌযান সব দাঁড়িয়ে আছে। তারা এসেছেন রাস পূজা উপলক্ষে। আগামীকাল অনুষ্ঠিত হবে রাস পূজা, আগামীকাল সন্ধ্যায়, এবং
পরদিন পূর্ণ স্নান ভোরের প্রথম পর্যায়ের যে জোয়ারটা আসে এটাতে পূর্ণ স্নান করে তারা আবার তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। 3 দিনের এই মেলাটা আসলে একটা এই পূজাটা আসলে একটা মেলা, মানে এখানে হাজার হাজার মানুষের একটা সমাগম ঘটে। মানুষ আসে উৎসবের মতো করে তাদের অনুভূতি ব্যক্ত করেন। যেহেতু সুন্দরবন এবং বঙ্গোপসাগরের একটা মিলনস্থল, এই মিলনের স্থলে তারা 2 ধরনের, একটা সুন্দরবন ভ্রমণের ফ্লেভার পান, অন্যদিকে বঙ্গোপসাগরের যে নান্দনিকতা সেটাও তারা উপভোগ করেন। সেই সাথে তারা উপভোগ করেন পূজা এবং তারা তাদের এদের জন্য শুভকামনা পূর্ণ, তাদের পাপ মোচনের জন্য পূর্ণ স্নান করেন, ভগবান কৃষ্ণের কাছে তারা তাদের প্রার্থনা করেন। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। বিজনেস টুডেতে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন বিজনেস টুডে। প্রাথমিক গণপ্রস্তাব IPO এর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোটার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয় শেয়ার। এতে 70% হারে কোটা সুবিধা পান ফিক্সড প্রাইস ও বুক বিল্ডিং পদ্ধতির বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থা BSEC এই কোটার পরিমাণ অর্ধেক কমিয়ে আনতে চায়। IPOর পরে শেয়ারের লক ইনের ক্ষেত্রেও খসড়া বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। লক ইনের মেয়াদ 1 বছর অপরিবর্তিত থাকলেও শেয়ার ইস্যুর সময়সীমা 3 বছর কিংবা তার বেশি করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে বরাদ্দ পাওয়া শেয়ার 180 দিনের লক ইন আরোপের প্রস্তাব করা হয়েছে। ইস্যু ব্যবস্থাপককে IPOর মাধ্যমে সংগৃহীত অর্থ প্রসপেক্টাস অনুসারে ব্যয় করা হচ্ছে কিনা সে বিষয়ে প্রতি মাসে BSECর কাছে প্রতিবেদন জমা দিতে হবে। জনমত যাচাই শেষে চূড়ান্ত হবে বিধিমালাটি। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।